হাফিজ ভাই, আমারে ক্ষমা করবেন, আপনি একজন অতি সজ্জন রাজনীতিবিদ, একজন ফাইনেস্ট সমরবিদ এবং সামরিক কমান্ডার। আমার ডিপ রেসপেক্ট আছে ব্যক্তিগতভাবে আপনার প্রতি। কিন্তু আজকে আমি যে প্রশ্নগুলো তুলবো, সেই প্রশ্নগুলোর উত্তর জানা জাতির জন্য অত্যন্ত জরুরি। এবং আমার মনে একটা গভীর শঙ্কা কাজ করতেছে আপনার নিয়ে, বিশেষ করে আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হওয়ার পরে। সেই শঙ্কা দেশবাসীকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্য। কারণ হাফিজ ভাই, আপনি বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক ইতিহাসের একজন অন্যতম প্রধান চরিত্র, ইংরেজিতে বলা যায় লিভিং এনিগমা। সেই কারণে আপনাকে কেন স্পিকার বানানো হইল, এই নিয়োগ কি বার্তা দেয়, সেটা আমাদের অবশ্যই পর্যালোচনা করতে হবে। আসেন প্রথমে দেখি মেজর হাফিজ আসলে কে এবং তার জীবনে তিনি কি কি অর্জন করছেন এবং কি কি করছেন। আসেন সেটা আমরা একটু দেখি। মেজর হাফিজ পাকিস্তান আর্মিতে কমিশন পান। কাকুলে ওনার ট্রেনিং হয়। ওনার ট্রেনার ছিলেন স্বয়ং জিয়াউর রহমান। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেন, পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি জিয়াউর রহমানের পিএস ছিলেন। মেজর হাফিজের ভাষ্যমতে জিয়া 1974-এ ওনার বার্ষিক গোপনীয় প্রতিবেদন, যেটাকে ইংরেজিতে বলে এসিআর, সেখানে মেজর হাফিজকে সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তোলার কথা লিখছিলেন জেনারেল জিয়া। এরপরে উনি আর একটা খুব গুরুত্বপূর্ণ সামরিক কুতে যুক্ত ছিলেন। 3রা নভেম্বর খালেদ মোশাররফ যে কু করে, সেই খালেদ মোশাররফ ছিল 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার। সেই ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন এই মেজর হাফিজ। সেই কু মানে খালেদ মোশাররফের সেই কুয়ের পরিকল্পনা এবং কার্যকর করার বিশেষ কেন্দ্রীয় ভূমিকা ছিল এই মেজর হাফিজের। এই কুতে জেনারেল জিয়াকে সেনাপ্রধানের পদ থেকে অপসারণ করা হয় এবং বন্দী করা হয় পরিবার সহ। মেজর হাফিজ এই কুয়ের প্রধান সমন্বয়কারী ছিলেন। ব্রিগেড মেজর আসলে কি, এটা জানা থাকলে আপনি বুঝবেন মেজর হাফিজের এই কুতে কি ভূমিকা ছিল। আসেন দেখি ব্রিগেড মেজরটা কি। ব্রিগেড মেজর আসলে ব্রিগেড কমান্ডারের ডানার টাইপের স্টাফ অফিসার। তিনি নিজে ইউনিট কমান্ড করেন না, সেটা ঠিক, কিন্তু পুরো ব্রিগেডের কাজ চলার পেছনের মূল সমন্বয়কারী হইতেছে ব্রিগেড মেজর। ব্রিগেড কমান্ডার সিদ্ধান্ত নেন, আর ব্রিগেড মেজর সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের ব্যবস্থা করে। তার মানে ব্রিগেড কমান্ডার যদি মন্ত্রী হয়, তাহলে ব্রিগেড মেজর হইতেছে সচিব। বুঝিছাও? তার মূল দায়িত্বগুলো হইল অপারেশন প্ল্যানিং, মানে ব্রিগেড কোথায় যাবে, কিভাবে মোতায়েন হবে, যুদ্ধ অপারেশনের পরিকল্পনা তৈরি করা, বিভিন্ন ব্যাটালিয়নের ভূমিকা ঠিক করা। এইটা ব্রিগেড মেজরের কাজ। মানে মাঠে কিভাবে লড়াই হবে সেটা খসড়া ব্রিগেড মেজর বানায়। অর্ডার ইস্যু করা বা কমান্ডার যেটা বলে দিছে তার সিদ্ধান্তকে লিখিত অফিসিয়াল অর্ডারে রূপ দেওয়া, এটা ব্রিগেড মেজরের কাজ। এই অর্ডার সব ইউনিটে পৌঁছায় ব্রিগেড মেজর। কমান্ডারের কথা ব্রিগেড মেজরের মাধ্যমে ফর্মাল অর্ডার হিসাবে রূপ পায়। এরপরে কোঅর্ডিনেশন, মানে ব্রিগেডের অধীনে থাকা সব ব্যাটালিয়নের সাথে যোগাযোগ রাখা, কে কোথায় আছে, কি করতেছে, সব আপডেট রাখা, এটা ব্রিগেড মেজরের কাজ। সিচুয়েশন মনিটরিং, যুদ্ধক্ষেত্র বা অপারেশনের অবস্থা ট্র্যাক করা, রিপোর্ট সংগ্রহ করে কমান্ডারকে জানানো, এটা ব্রিগেড মেজরের কাজ। ডিসিপ্লিন এবং রুটিন স্টাফ ওয়ার্ক, ব্রিগেডের আভ্যন্তরীণ শৃঙ্খলা, ডেইলি মিলিটারি কাজ, ডিউটি, রোস্টার, মুভমেন্ট, এই সব কিছুই ব্রিগেড মেজর করে। তাহলে এই 3রা নভেম্বরে খালেদ মোশাররফের কুয়ের বিষয়টা পুরাটা অপারেশনের কাজ, মাঠের কাজ করছে মেজর হাফিজ। এই কুয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1975-এ সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে আওয়ামী এবং ভারতপন্থীদের একটা কাউন্টার কু ছিল খালেদ মোশাররফের এই কু। অনেকে অনেক কথা বলার চেষ্টা করে যে খালেদ মোশাররফ ভারতপন্থী না, খালেদ মোশাররফ অ্যান্টি আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি মেলা কিছু হ্যান ত্যান। কিন্তু আমি আজকে এইটা মেজর হাফিজের বই থেকে দেখাই দেবো, এই কু ছিল বাকশালকে ফিরে আনার কু। উনি একটা বই লিখছেন, সেটার নাম হইতেছে সৈনিক জীবন, গৌরবের 71, রক্তাক্ত 75। হ্যাঁ, এটা কে ছাপিছে জানেন? হ্যাঁ, কে ছাপিছে জানেন? তাহলে সব বরাবর হয়ে যাবে, বুঝে যাবেন আর কি। বুঝি চাও ছাপিছে ফুন্দের আলো, দেখি চাও, দেখে দেন এডিটর সাহেব। এই বইটাই সেই কুয়ের বিস্তারিত তিনি লিখেছেন। কেন খালেদ মোশাররফের নভেম্বরের এই কুটা আওয়ামী লীগকে ফিরে আনার কু ছিল? মেজর হাফিজ 1975-এর আগস্টের সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনাকে বলতেছেন অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রেসিডেন্টকে হত্যা করা। 1975-এর বিপ্লবীদেরকে উনি বলতেছেন খুনি। তিনি 15ই আগস্টের ঘটনাকে বিপ্লব বলে মনে করেন না, বা বাকশালের অবসান বলে মনে করেন না। তিনি মনে করেন 75-এর 15ই আগস্টে অসাংবিধানিক ভাবে প্রেসিডেন্টকে খুন করা হয়েছে, কিছু খুনি যে খুন করছে। চিন্তা করেন, তাহলে উনার ন্যারেটিভ কি? এটা কার ন্যারেটিভ? এটা তো আওয়ামী লীগের ইন্ডিয়ান ন্যারেটিভ। তার মানে মেজর হাফিজ আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান ন্যারেটিভকে এই বই লেখার সময় জাস্টিফাই করছেন। এটাতে উনি বিশ্বাস করেন, উনি এই মানুষ। খালেদ মোশাররফের এই কুতে রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত অনেক সৈনিক এবং অফিসার খালেদ মোশাররফের সাথে যোগ দিছিল।
একটা রক্ষী বাহিনী ব্যাটালিয়ন যেটা 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, সেটা 3রা নভেম্বরের কুতে অংশ নিয়েছিল। ব্রিগেডিয়ার নুরুজ্জামান ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হাওলাদার, ক্যাপ্টেন দীপক, এই রক্ষী বাহিনীর এই সমস্ত অফিসাররা এই কুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মেজর এই ক্যাপ্টেন দীপক, সে তো 4 নভেম্বর সাফায়েত জামিলের নেতৃত্বে বঙ্গভবনে ঢুকে মন্ত্রিসভা বৈঠকের মধ্যে প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদকে পিস্তল ধরে গুলি করতে গেছিল। এই যে এই কুটাকে যে ভারতপন্থী কু বলা হয়, তার পেছনে প্রধান প্রমাণ হিসেবে কাজ করে ওই অভ্যুত্থানের রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত সেনা পদাতিক ব্যাটালিয়ন গুলোর অপারেশনাল উপস্থিতি। তারাই আসলে কাজগুলো করছে, বেশিরভাগ কাজগুলো। ঢাকার মিরপুর এবং সাভারে এরকম রক্ষী বাহিনী থেকে রূপান্তর করা, সেনাবাহিনীতে আত্মীকৃত করা এরকম 5টা ব্যাটালিয়নকে এই অভ্যুত্থানে সংশ্লিষ্ট করা হয়েছিল। এটা করছিল মেজর হাফিজ। রক্ষী বাহিনী ছিল আদতে মুজিব বাহিনী, আপনারা জানেন রয়্যাল ট্রেনিং পাওয়া মুজিব বাহিনী রক্ষী বাহিনী হয়। খালেদ মোশাররফ নিজে অ্যান্টি ইন্ডিয়ান হইতে পারে, তাতে কি যায় আসে? সেই জন্যই হয়তো তারে মেরে ফেলা হয়েছিল। জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্তত 4 জন ছিল রক্ষী বাহিনী থেকে আত্মীকৃত। তার মানে বুঝছেন রকি ভাবে কাজ করে। খালেদ মোশাররফকে যেই শেরেবাংলা নগরে সেনাবাহিনীর যে মিলবেড়াকে খুন করা হয়, গুলি করা হয়, সেটা ছিল রক্ষী বাহিনীর প্রধান কার্যালয়। ওইটা যখন রক্ষী বাহিনী যখন আর্মিতে আত্মীকৃত হয়ে যায়, তখন এটা আর্মি স্টেশন হয়ে যায়। কিন্তু ওইখানেই রক্ষী বাহিনীর প্রধান, সাবেক প্রধান কার্যালয় খালেদ মোশাররফকে খুন করা হয়। তাহলে তাকে কে খুন করছে? রাস্তা সাফা করলো ইন্ডিয়া, কাটা দিয়ে কাটা তুললো। মেজর হাফিজ ভারতীয় অপারেটিভদের সাথে একসাথে মিলিটারি কু করছেন। উনি নিজে স্বীকার করছেন এই কুয়ের প্রধান মানুষ তিনি ছিলেন। তো ইন্ডিয়ান অপারেটিভদের সাথে কু করলেন কি জন্য? ইন্ডিয়ান অপারেটিভদের সাথে মেজর হাফিজের সম্পর্ক এটাই শেষ না, প্রথমবার না, শেষও না, আমরা একে একে দেখব। তার মানে 3রা নভেম্বরের কুতে, খালেদ মোশাররফের কুতে অপারেশনাল দায়িত্ব ছিল, মেজরিটি দায়িত্ব ছিল ইন্ডিয়ান অপারেটিভদের, রক্ষী বাহিনী থেকে আসা সেনাবাহিনীতে আত্মীকৃত অফিসারদের এবং সৈনিকদের। উনার এই বইতে প্রচুর কন্ট্রাডিকশন, উনি নিজেকে বাঁচায় লেখার চেষ্টা করছেন, কিন্তু কন্ট্রাডিকশন গুলো লুকাইতে পারেননি। আমি এরকম একটা কন্ট্রাডিকশন ধরে দিতেছি, আসেন এখনই বলতেছি। মেজর হাফিজ বলতেছেন যে 3রা নভেম্বরের কু হয়েছিল সামরিক বাহিনীতে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য। দেখেন এটাই কিন্তু ওদের ন্যারেটিভ, খালেদ মোশাররফের ন্যারেটিভ এইটাই। সামরিক বাহিনীতে যদি চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য কু হয়ে থাকে, তাহলে জেনারেল জিয়াকে কেন গ্রেপ্তার করা হইলো? কিন্তু সেনা প্রধান, আপনি নিজে চেইন অফ কমান্ড ব্রেক করে সেই কমান্ড প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা কি সোনার পাথর বাটি? এটা হইল? আচ্ছা, তারপরে কু ব্যর্থ হইলে মেজর হাফিজ কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে রাখা হয় কোথায় জানেন? মানে হাসিনার বাড়িতে, গণভবনে রাখা হয়, যেখানে হাসিনা ছিল ওইখানে রাখা হয় বেশ কয়েক সপ্তাহ। তার কোর্ট মার্শাল হবে, সে জানে কোর্ট মার্শাল হবে এবং তার কোর্ট মার্শালের প্রস্তুতি নেওয়া হইতেছে। উনি এই কোর্ট মার্শাল ফাঁকি দিয়া ওখান থেকে পালান, গণভবন থেকে। তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে পালাই যায়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়নের উপরে চাইপা বসে, ওইখানে অধিনায়ক হয়ে যান। উনি কোর্ট মার্শাল থেকে পালায় যায় একটা সামরিক বাহিনীর রেগুলার ফোর্সের অধিনায়ক হয়ে যায়। ওনার কোর্ট মার্শাল উনি গ্রেপ্তার আছেন, ওখান থেকে পালায় যায়, উনি বাহিনীর একটা ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে চাইপা বসতে পারেন। আর ওইখান থেকে সৈনিকদেরকে দিয়ে দাবি তোলানো হয় মেজর হাফিজকে এই ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে পোস্টিং দিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? এখানে চেইন অফ কমান্ড ব্রেক হয় না। এই ব্রাহ্মণবাড়িয়াতে জেনারেল মঞ্জুর আসে মেজর হাফিজকে বোঝানোর জন্য, জেনারেল এরশাদ আসে ওনাকে বোঝার জন্য, শেষে জিয়াউর রহমান নিজে আসে, তখন সে প্রধান সামরিক আইন প্রশাসক, নিজে আসে, রাতে থাকে ওইখানে ব্রাহ্মণবাড়িয়াতে। আর উনি সৈনিকদেরকে দিয়ে বলান যে ওনাকে অধিনায়ক বানাইতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? এটা চেইন অফ কমান্ড ব্রেক করা না? আপনি এটা কু করবেন, তারপরে কুয়ে কোর্ট মার্শাল থেকে পালায় আসবেন, আপনি একটা ব্যাটালিয়নে যে আশ্রয় নেবেন, তার লিডার হবেন, আপনি তো ওয়ারলর্ডের মতো কাজ করছেন। যাই হোক, ফাইনালি উনাকে জিয়াউর রহমান যেহেতু স্নেহ করতেন, উনার পিএ ছিলেন, তাই উনাকে বাহিনী থেকে অবসরে পাঠায় দেন। এরপরে উনি কি করেন? ব্যবসা বাণিজ্য করেন। জিয়াউর রহমান নিজেই উনাকে ব্যবসা দেন, এটা উনি নিজেই লিখছেন, এটা ওনার বই বলা আছে। তারপরে উনি কি করেন? তারপরে উনি জাতীয় পার্টিতে জয়েন করেন। উনার এই বইয়ে কোথাও লেখা নাই উনি জাতীয় পার্টিতে জয়েন করছিলেন। পার্টিতে জয়েন করে এমপি হয়েছিলেন, ঘুণাক্ষরে উনি লেখেননি। কেন লুকাইছেন? কেন বলেননি উনি জাতীয় পার্টিতে জয়েন করছেন? আমরা সবাই জানি জাতীয় পার্টি কি, এরশাদ কি। আমরা জানি যে বাংলাদেশে যে কয়েকটা রাজনৈতিক দল ভারতীয় স্বার্থ দেখে, তার মধ্যে 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর জাতীয় পার্টি। মেজর হাফিজের সাথে ভারতের সম্পর্কটা বুঝতে পারছেন? এখানেই শেষ না, আরো আছে। এইবার আসেন 111।
111 কেন হইল, কে করলো? আমরা সবাই জানি 111 এর কারিগর ছিল ইন্ডিয়া। ফুন্দের আলো আর দিল্লি স্টার ভারতকে দিয়া আমেরিকার সাহায্য নিয়ে 111 ঘটাইলো। 111 এর ঘোষিত লক্ষ্য ছিল -2, মানে বিএনপি আওয়ামী লীগ দুইটাকেই বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু গোপন লক্ষ্য ছিল আসলে বিএনপিকে ধ্বংস করে দেওয়া। এই বিএনপিকে ধ্বংস করে দেওয়ার ফুট সোলজার ছিলেন এই মেজর হাফিজ। বানায় বলতেছি না, প্রমাণ আছে। সংস্কারপন্থী বিএনপি বলে মেজর হাফিজ বিএনপিকে ভেঙে আরেকটা দল করেন সাইফুর রহমানকে নিয়ে, এবং ওই দলের জেনারেল সেক্রেটারি হন মেজর হাফিজ আর চেয়ারপারসন হন সাইফুর রহমান। খন্দকার দেলোয়ার হোসেনকে বহিষ্কার করে হুমকি দিয়ে বিএনপির দখল নেওয়ার চেষ্টা করেন সাইফুর রহমান এবং মেজর হাফিজ, এমনকি মৃত্যুর হুমকি দেওয়া হয়। এই দলে ছিল জেনারেল মাহবুব, মির্জা ফখরুলের বনজামাই। মধ্যরাতের ওই বিএনপির কমিটিকে তৃণমূলের নেতাকর্মীরা মাইনা নেয় না। এই জন্যই জিয়ার মাজারে মির্জা ফখরুলের বনজামাই জেনারেল মাহবুবকে জুতা পেটা করে বিএনপির কর্মীরা জামা কাপড় ছিঁড়ে ফেলে। অবাক কাণ্ড। নির্বাচন কমিশন এই সাইফুর রহমান মেজর হাফিজের বিএনপিকে বিএনপি হিসেবে স্বীকৃতি দেয়, চিঠি দেয় আলাপ করার জন্য। সাইফুর রহমান মেজর হাফিজের বিএনপিকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময় লুৎফুজ্জামান বাবুরকে 17 বছরের জেল দেওয়া হয়। সেই সময় খন্দকার দেলোয়ার হোসেন বেগম খালেদা জিয়ার পক্ষে দৃঢ়ভাবে না দাঁড়ালে বিএনপি ধ্বংস হয়ে যায়। খন্দকার দেলোয়ার হোসেন বলছিলেন, চেয়ারপারসনের দেওয়া দায়িত্ব জীবন দিয়ে হলেও পালন করব। মারাত্মক অসুস্থ তিনি, বারডেম হাসপাতালে উনি ভর্তি। ওইখান থেকে ভগ্ন শরীর নিয়ে দৃঢ়ভাবে বিএনপিকে রক্ষা করছিলেন খন্দকার দেলোয়ার হোসেন, উনাকে স্যালুট। আর একই সাথে একই দিনে সাইফুর রহমান বলছেন, একজন লোকের জন্য দল একটা থাকতে পারে না। আওয়ামী লীগ উল্লাস শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলে, আওয়ামী লীগে মধ্যরাতের কু হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে বিএনপির ধ্বংস হওয়া শেষ, ওনারা কনফার্ম হয়ে গেছেন। মেজর হাফিজ খালেদা জিয়ার সাথেও বিশ্বাসঘাতকতা করছেন। একদিকে বিএনপি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে ওই পত্রিকাতে দেখেন মইনু আহমেদ বোস্টনে যায় সজীব ওয়াদের জয় সারে আজাদের সাথে মিটিং করতেছে। একই সময় পত্রিকার নিউজ দেখেছেন, একই সাথে কতগুলো ঘটনা। কিভাবে বিএনপিকে ধ্বংস করে আওয়ামী লীগকে নিয়ে আসার সমস্ত প্ল্যান পাক্কা। এই মেজর হাফিজকে স্পিকার বানানো হলো।